জানা স্যার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমরা ইউনিফিকেশন অফ ইটালি অর্থাৎ হিস্ট্রি অফ ইউরোপের একটা অনবদ্য জায়গা, যেখান থেকে প্রশ্ন হয় না, হতে পারে না, প্রশ্ন হয়, প্রশ্ন হবে, ধরে নিয়ে গতে হবে আমাদেরকে। আজকে ইতালি ঐক্য আন্দোলনটা পড়াবো আমরা। সেই ইতালি ঐক্য আন্দোলনের 3 প্রাণ পুরুষকে আলোচনা করব সংক্ষেপে, তবে প্রচুর বড় টপিক। পরবর্তীকালে আরও অনেকগুলো ভিডিও আমি দেবো। আজকে একটা ভিডিও দেবো যেটা মন দিয়ে শুনবে, পরবর্তী ভিডিওগুলো ধরতে সুবিধা হবে। ইউনিফিকেশন ইটালির 3টে প্রাণ পুরুষের নাম বলবো: জোসেফ মাসিনি, কাউন্ট ক্যামিলো বেনসুডি ক্যাভুর এবং গ্যারিবল্ডির নাম বলবো। জোসেফ মাসিনি, ক্যাভুর এবং গ্যারিবল্ডির নাম বলবো। 3টে প্রধান গুপ্ত সমিতি, একটা ছিল কার্বোনারি, একটা গুয়েলফি আর একটা অ্যাডেলফি। এই 3টে গুপ্ত সমিতি, একটা নেপলসে গড়ে উঠবে, সেটা দেখাবো, একটা পিডমন্টে গড়ে উঠবে, একটা লম্বার্ডিতে গড়ে উঠবে দেখাবো। শুধু কার্বোনারি থেপে থাকবো না, গুয়েলফি আসতে পারে। এই গুপ্ত সমিতির কনসেপ্ট ইতালিতে পড়তে গেলে হবে না। যখন আমরা ভারতবর্ষ পড়ি, সে বিপিন বিহারী গাঙ্গুলির আত্মনীত সমিতি দেখছি 1897, 1899-এ মিত্রমেলা দেখছি, 1902 সালে অনুশীলন সমিতি, 1905 যেটা ঢাকা অনুশীলন সমিতি হয়, 1904-এ আমাদের অভিনব ভারত দেখছি আমরা, 1906-এ যুগান্তর দল। যে যুগান্তর দল 1906-এর বার্মাতে শাখা খুলেছিল, 1940-এ কংগ্রেসের রামগড় অধিবেশনে যোগ দিয়েছিল যুগান্তর দলের বার্মা ব্রাঞ্চ থেকে আংসুন, যিনি পরবর্তীকালে বারবার প্রধানমন্ত্রী হয়েছিলেন। তাহলে ভারতবর্ষ ইতিহাস, বাংলার ইতিহাস ঘানলো গুপ্ত সমিতি পাচ্ছি আমরা। ইতালি ইউনিফিকেশনও শুধু কার্বোনারিতে থেমে থাকবো না, অন্যান্যগুলো দেখাবো। এই জোসেফ মাসিনি, ক্যাভুর, গ্যারিবল্ডি যে বলবো, জোসেফ মাসিনির 2টো দল অবশ্যই নাম বলবো। একটা হচ্ছে ইয়ং ইটালি, 1831 সালে প্রতিষ্ঠিত হয়। 1832-তে সমগ্র ইতালিতে এরা কাজ শুরু করেছিল। 1831 সালে ইয়ং ইটালি, 1835 সালে তৈরি হয়েছিল ইয়ং ইউরোপ। ইয়ং ইটালি তৈরি হয়েছিল ফ্রান্সের মার্সেই শহরে। ফ্রান্সের মার্সেই শহর এস্টাবলিশড হয়েছিল 1831 ইয়ং ইটালি, মনে রাখবে এটা। আর এই ইয়ং নাম দিয়ে এই সময় বাংলার বুকে চলছে ইয়ং বেঙ্গল মুভমেন্ট। হেনরি লুই ভিভিয়ান ডিরোজিওর ইয়ং বেঙ্গল মুভমেন্ট, ইয়ং নামটা ভারতবর্ষে একই সময় পাচ্ছে। একদিকে 1831 সালে কাজ করছে, প্রতিষ্ঠিত হচ্ছে ইয়ং ইটালি, আর 1826 থেকে 31 সালে চলছে ইয়ং বেঙ্গল। ইয়ং নাম কমন, খেয়াল করবেন, আপনাকে ইন্টারভিউ জব্দ করে ফেলতে পারে। আর 1835 সালে তৈরি হলো ইয়ং ইউরোপ। সুইজারল্যান্ডে তৈরি হয়েছিল ইয়ং ইউরোপ, ফ্রান্সের মার্সাই তৈরি হয়েছিল ইয়ং ইতালি। 2টো দল তৈরি করেছিল জোসেফ মাসিনি। আমরা ইয়ং ইটালি পাই, নব্য ইটালি পাই, জিওভ্যানি ইটালি নামটা পাই, কিন্তু ইয়ং ইউটা কম পাই। 1854 সালে আমেরিকার থেকে তৈরি হয়েছিল সেই গ্যারিবল্ডির লালকর্তা দল। 1854-এ লালকর্তা দলের নামও দেখাবো। অ্যাগ্রিয়া দলটা দেখাবো আজকে আমরা। অ্যাসোসিয়েশন অ্যাগ্রিয়া নামে একটি সংস্থা তৈরি করবে। ইল রিসর্জিমেন্টো নামে একটি পত্রিকা তৈরি করবে ওই ক্যাভুর। নানান ঘটনাগুলো আজকে বলবো। 1858 সালে কলম্বিয়ার্সে চুক্তি হবে 3য় নেপোলিয়নের সঙ্গে ক্যাভুর। 3য় নেপোলিয়ান বিট্রে করে, চালাকি করে অস্ট্রিয়ার প্রথম ফ্রান্সিসের সঙ্গে 1859-এ ভিল্লা ফ্রাঙ্কার সন্ধি করে ফেললে ক্যাভুর আশাহত হবে। নানান কর্মকাণ্ডটা আজকে বাঁধার চেষ্টা করব। প্রত্যেকে ভিডিও দেখবে, ভালো লাগবে। এই ভিডিওতে যাবার আগে একটা কথা বলে নিই, স্কুল সার্ভিস কমিশনের 60 মার্কসের পরীক্ষা 1 ঘন্টায় ঠিক ছিল, 1.5 ঘন্টা করেছে। প্রশ্ন আসছে, তাহলে স্যার প্রশ্ন কি লেন্দি হবে, স্টেটমেন্ট তুলে হবে, একটু বড় আকারে হবে, ম্যাচিং হবে? হতেই পারে, প্রবল সম্ভাবনা। সময় 1.5 ঘন্টা দিয়েছে, তাই তোমরা নেট সেটের প্রিভিয়াস ইয়ারের অবশ্যই প্রশ্নগুলো দেখে যাবে, প্রচুর পরিমাণে হেল্প পাবে। কারণ নেট সেটের প্রশ্নগুলো স্ট্যান্ডার্ড হয়, নেটের প্রশ্নগুলো ম্যাচিং হয়, কোনটা ঠিক কোনটা ভুল হয়। তাই নেট সেটের প্রিভিয়াস ইয়ার অবশ্যই তোমরা দেখে যাবে, তাদের প্রস্তুতি ভালো হয়েছে। এবারে দেখিয়েও দিয়ে যাচ্ছে তোমাদেরকে, এই বইটা অবশ্যই কিনবে, যথেষ্ট স্ট্যান্ডার্ড বই। এবং নেট সেটের প্রিভিয়াস ইয়ার সমস্ত কোশ্চেন বাংলায় করা রয়েছে, টোটাল কোশ্চেন বাংলায় করা রয়েছে। স্কুল সার্ভিসের বইটা অবশ্যই কিনবে, কারণ রেলের টাপ সিলেকশনে অন্যান্য যে পিএসসির প্রশ্নগুলো সব বাংলায় করে দেওয়া রয়েছে, WSS পিলিসিও মেনের প্রশ্ন বাংলায় করে দেওয়া রয়েছে, গভর্নমেন্ট প্রশ্ন 8,500 আপনার বুমেরাং হবে বছর। যাদের দিয়ে যদি টাইম বেশি বলে 5টা 7টা 8টা প্রশ্ন একটু বড় লেন্দি আকারে দিয়ে দেয়, আপনি নেট সেটের বইটা দেখবেন, ভুল করবেন না, আমি বলে যাচ্ছি, বইগুলো পুরো উপকার পাবেন। আর এই বইটা সকলে মিলে কিনুন, বিপুল দাম, 1000 টাকা দাম হয়েছে, 565-তে বাড়িতে পৌঁছে দিচ্ছি আমরা, ওটাই খরচ। অ্যামাজন, ফ্লিপকার্টে অন্যান্য জায়গায় দামটা একটু বেশি পড়ছে, কিনতে পারেন, আমাদের কাছে সংগ্রহ করুন, প্রচুর উপকার পাবেন। কোথা দিয়ে যাচ্ছি আপনারা। আর এই ইউরোপ ভিডিওটা মন দিয়ে শুনুন, কেমন লাগছে একটু দেখে নিয়ে যাক। এবারে আমরা আসবো ইউনিফিকেশন অফ ইটালি, যেখানে আমরা দেখানোর চেষ্টা করব, একের পর এমসিকিউ ব্যাখ্যাগুলো দিয়ে আলোচনা করব। আশা করি তোমাদের খুব ভালো লাগবে। ছোট করে আরেকটু শুরু করার আগে বলে না নিলেই নয়, 1850 সালে ভিয়েনা কংগ্রেসে সভাপতি মেটারনিক এবং সম্পাদক জিনেস বলেছিলেন, ইতালি ইজ দ্য জিওগ্রাফিক্যাল ডেফিনেশন, ভৌগোলিক সংজ্ঞা মাত্র। যারা ভূগোল পড়বে তারা ইতালি পড়বে, জার্মানি কোনো অস্তিত্ব থাকবে না, ইতালি কোনো অস্তিত্ব থাকবে না। জার্মানিকে 39টা পূর্ণ প্রদেশে ভেঙে দিয়েছিল, ইতালিকে 8টা প্রদেশে ভেঙে দেওয়া হয়েছিল। চ্যালেঞ্জ ছিল মাসিনি, ক্যাভুর, গ্যারিবল্ডির, ওই 8টা প্রভিন্স থেকে ইতালিকে ইউনিফিকেশন করা। আর 39টা বুন্ডের মধ্যে বৃহত্তর প্রাশিয়াকে ঐক্যবদ্ধ করে বিসমার্ক। পরে ভিডিও আনবো, আমি দেখানোর চেষ্টা করবো যে অরিজিনাল হিস্ট্রিটা কি ছিল।
কিভাবে আসলে ইউনিফিকেশন জার্মানিতে বিস্মার ভূমিকা নিয়েছিল। আর এখানে আমরা দেখার চেষ্টা করব 8টা প্রভিন্সে তাহলে ভিয়েনা কংগ্রেস থেকেই কার্বোনারি দল থেকে কি তৈরি হয়ে যাচ্ছে আস্তে আস্তে ইতালির ইউনিফিকেশন। মেটারনিককে জলাঞ্জলি দেওয়া হবে ইতালি ইউনিফিকেশনের মধ্য দিয়ে। আজকে আমরা দেখাবো, হেডিংটাই করেছি আমি, দেখো ইতালির ঐক্য আন্দোলন ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। জোসেফ মাসসিনি, কাউন্ট ক্যামিলো বেনসোডি, ক্যাভুর এবং গ্যারিবোল্ডির নাম না বললেই নয়। এই 3 প্রাণ পুরুষের নাম অবশ্যই বলবো, ভালো করে শুনতে হবে। কার্বোনারি কোন দেশের গুপ্ত সমিতি? দেশের নাম আর বলার অপেক্ষা রাখে না, অস্ট্রিয়া, ফ্রান্স, ইতালি এবং জার্মানি। মনে রাখবে এই কার্বোনারি গুপ্ত সমিতি ছিল ইতালির এবং 1815 সালে এস্টাবলিশড হয় এবং ইতালির ইউনিফিকেশনে জাতীয় ঐক্য আন্দোলনে বড় ভূমিকা নিয়েছিল। আমরা জানি যে 1815 সালে মেটারনিক তন্ত্র যখন কায়েম হচ্ছে ভিয়েনা কংগ্রেসের মধ্য দিয়ে, দমননীতির ফলে প্রত্যক্ষ আন্দোলন সম্ভব ছিল না, ভয়ঙ্কর ছিল মেটারনিকের সিস্টেম। তাই গুপ্ত ষড়যন্ত্র বিদ্রোহের মাধ্যমে প্রচলিত যে শাসন ব্যবস্থা তাকে উচ্ছেদ করার জন্য এই কার্বোনারি গুপ্ত সমিতি কোন শহরে গড়ে উঠল? নেপলসে গড়ে উঠল। আর এই কার্বোনারিরা ধর্মীয় প্রথা অনুসারে কাঠ কয়লা অগ্নিদগ্ধ করতো বলে তাদের এরকমই নাম হয়েছিল কার্বোনারি। কার্বোনারি কাঠ কয়লা পোড়াতো বলে। এরা কোন শহরে গড়ে ওঠে? নেপলস। কত সালে গড়ে ওঠে আর বলতে অপেক্ষা রাখবে না। এবং মেটারনিকের নেতৃত্বে ভিয়েনা কংগ্রেসের পরবর্তীকালে যে দমন নীতি ছিল, ফ্রান্সে যে শাসন ব্যবস্থা ছিল তাকে মানতে পারেনি, তাকে উচ্ছেদ করার জন্য নতুন এক শাসন ব্যবস্থা আনার জন্যই নেপলসে তৈরি হলো সেই কার্বোনারি নামক এক গুপ্ত সমিতি। এরকম গুপ্ত সমিতি শুধু কার্বোনারি নয়, গুয়েলফি নামক একটা গুপ্ত সমিতি ছিল যেটা লম্বার্ডিতে গড়ে উঠেছিল। আউটস্ট্যান্ডিং কোশ্চেন, গুয়েলফি গুপ্ত সমিতি কোথায় উঠে? কার্বোনারি গড়ে উঠছে নেপলসে, গুয়েলফি গুপ্ত সমিতি গড়ে উঠছে, ইংলিশটাও দিয়েছি খেয়াল করবে, কিন্তু লম্বার্ডিতে গড়ে উঠেছিল আরেকটি গুপ্ত সমিতি, মনে রাখবে। 3 নম্বর কোশ্চেন, ফেডারিটি, ইংলিশগুলো খেয়াল করে যাবে কিন্তু প্রত্যেক ইংলিশ টার্ম প্রয়োগ করেছি আমি। ফেডারিটি গুপ্ত সমিতি কোথায় গড়ে উঠেছিল? 3টে গুপ্ত সমিতি ছিল, কার্বোনারি, গুয়েলফি এবং ফেডারিটি। এটি পিডমন্টে গড়ে উঠেছিল। 3টে জায়গার নাম বলেছি, গুয়েলফি লম্বার্ডি, ফেডারিটি পিডমন্ট, নেপলস হচ্ছে কার্বোনারি। এই 3টে গুপ্ত সমিতি। আপনি কার্বোনারি পড়ে চলে যাবেন না, 2-3% গেম চেঞ্জার মানুষ থাকবেন যারা প্রশ্ন সঠিক করে আসতে পারবে। তাই পৃথিবীটা গোল, যেখানে কারো শেষ বলে মনে হয় অন্যের সেখানে শুরু হতে পারে, ভালো করে খেয়াল করবেন। নেক্সট প্রশ্নে আসছি, ইতালির ঐক্য আন্দোলনে উত্তরগুলো কিন্তু খেয়াল করে যাও, সব দিয়ে দিচ্ছে একদম। ইতালির ঐক্য আন্দোলনের পূর্বে কয়টি রাজ্য ছিল? আমি বলেইছিলাম 1815 সালে ভিয়েনা কংগ্রেসে 8টা প্রভিন্সে ভেঙে দেওয়া হয়েছিল, ইংলিশ 8 লিখলাম। আর 1815 সালে ভিয়েনা কংগ্রেসে জার্মানিকে 39টা বুন্ডে ভেঙে দেওয়া হয়েছিল, মনে রাখবে। এবং সেই 8টা রাজ্যের নাম আমি দেখানোর চেষ্টা করব যে ইতালি ঐক্যের পূর্বে জার্মানি যেমন 39টা ছিল, ইতালি কিন্তু 8টা প্রভিন্সে ছিল এবং সেই 8টা প্রভিন্সে ভেঙে দিয়েছিল আর কেউ নন, সেই প্রিন্স ভন মেটারনিক, যাকে কূটনীতির রাজপুত্র বলা হয়। তিনি বলেছিলেন উচ্চকণ্ঠে ইতালি একটি ভৌগোলিক সংজ্ঞা মাত্র, জিওগ্রাফিক্যাল ডেফিনেশন। ইতালির অস্তিত্বকে মুছে ফেলতে চেয়েছিলেন এবং 1815 সালে ভিয়েনা সম্মেলনে ইতালির জনগণের যে আশাকাঙ্ক্ষা তাকে ধূলিসাৎ করে দিয়েছিল। 8টা প্রভিন্স যে ভেঙে দেওয়া হয়েছিল, 8টার নাম এখন আমি বলার চেষ্টা করছি। 1 পিডমন্ট সার্ডেনিয়া, 2 হচ্ছে লম্বার্ডি ভেনেশিয়া, 3 হচ্ছে টাস্কানি, 4 হচ্ছে পার্মা, 5 হচ্ছে মডেনা, 6 হচ্ছে লুক্কা, 7 পোপের রাজ্য ভ্যাটিকান সিটি এখন নাম, 8 হচ্ছে নেপলস সিসিলি। এই 8টা রাজ্যে ভেঙে দেওয়া হয়েছিল ভিয়েনা কংগ্রেসকে। বলা বাহুল্য এই 8টা রাজ্যের মধ্যে একমাত্র পিডমন্ট সার্ডেনিয়াতেই ছিল ইতালির বংশোদ্ভূত শাসক, বাকি কোনো প্রভিন্সে ইতালির অধিপতি ছিল না, সব ছিল বিদেশি। এটাই ছিল ক্ষোভ, ইতালিকে ভেঙে দেওয়া হলো, 7টা প্রভিন্সে সব বিদেশি রাজ্যের অধিপতি, একমাত্র পিডমন্ট সার্ডেনিয়াতেই ছিল ইতালির নাগরিক, ইতালি বংশোদ্ভূত শাসক। ভালো করে মনে রাখবে। এই কোশ্চেনটা একেবারে সহজপাচ্য করেছি। ইতালির ঐক্য আন্দোলনের কোন ব্যক্তি যুক্ত ছিলেন? অবশ্যই আমরা দেখব কারা কারা ছিল। মাসসিনির নাম বলেছি, গ্যারিবোল্ডি বলেছি এবং কাউন্ট ক্যামিলো বেনসোডি, ক্যাভুর বলেছি। তাহলে উত্তর হবে সকলেই। এবং 1830 সালের পর থেকে জোর কদমে শুরু হয় ইউনিফিকেশন ইতালির কাজ, যদিও 15 সালে কার্বোনারির মধ্য দিয়ে উত্থান শুরু হয়ে যায়। তাদের নামগুলো বলেছি, মাসসিনি, ক্যাভুর এবং গ্যারিবোল্ডি ছিলেন। এছাড়াও না বললে নয়, দ্বিতীয় ভিক্টর ইমানুয়েলের নামটাও জেনে রাখবে। তাই 4 জনই ছিলেন। দ্বিতীয় ভিক্টর ইমানুয়েল, পিতা পিডমন্ট সার্ডেনিয়ার রাজা ছিলেন যার নাম চার্লস আলবার্ট, নামটা মনে রাখবে। 4 জনের নাম জানবো, মাসসিনি, ক্যাভুর, গ্যারিবোল্ডি এবং সেকেন্ড ভিক্টর ইমানুয়েল নামটা একটু মনে রাখবে। নেক্সট প্রশ্ন আসছি, ইয়ং ইটালি দল বা নব্য ইটালি দল কে প্রতিষ্ঠা করেন? ইয়ং ইটালি দল বা নব্য ইটালি দল কে গড়ে তোলেন? 1831 দলটি প্রতিষ্ঠা হয়েছিল। কে প্রতিষ্ঠা করলো? মাসসিনি। প্রথমেই বলে এসেছি 1831 গড়ে ওঠে। কোন শহরে গড়ে ওঠে? মার্সাই শহরে বা মার্সেই শহরে গড়ে উঠেছিল। কে গড়ে তুলেছিল? মাসসিনি। ইয়ং ইটালি বলতে পারে, নব্য ইটালি বলতে পারে, দলটা যাই দিক না করে করবে। এবং এরপরে জানি আমরা তার প্রাণদণ্ডে আশঙ্কা হলে তিনি সুইজারল্যান্ডে পালিয়ে যান। প্রথমে ফ্রান্সে যান, তারপরে সুইজারল্যান্ডে গিয়ে তিনি তৈরি করলো ইয়ং ইউরোপ দল।
ইয়ং ইটালি না দিয়ে 1831-এর ইয়ং ইটালি, 1835 1835-এর ইয়ং ইউরোপ, 1835-এ ইয়ং ইউরোপ দল গ্রহণ করছে কিন্তু মাৎসেনি। মূল লক্ষ্য কি ছিল? যে ইতালিকে ঐক্যবদ্ধ করা, অস্ট্রিয়াকে ইতালি থেকে বিচ্ছেদ করে দিয়ে, উৎখাত করে দিয়ে, তাড়িয়ে দিয়ে ইতালির জনগণ দ্বারা ইতালিকে ইউনিফিকেশন করা, অস্ট্রিয়াকে বিতরণ করা। এবং ইয়ং ইটালি দল যে স্লোগান ছিল ইউনিয়ন স্ট্রেংথ অ্যান্ড লিবার্টি, বিখ্যাত স্লোগান দিয়ে দিতে পারে কোশ্চেন, কাদের স্লোগান ছিল? ইয়ং ইটালি দল যে ছিল সেই ইয়ং ইটালি দলের স্লোগানটির নাম ইউনিয়ন স্ট্রেংথ অ্যান্ড লিবার্টি। এই স্লোগান দিয়ে তৈরি হলো ইয়ং ইটালি দলের কর্মপন্থা। খুব ভালো করে মনে রাখবে, ইয়ং আমাদের ইতালির যে ইউনিফিকেশন ছিল, এখানে একটু না বললেই নয়, ইতালি ইউনিফিকেশন আন্দোলনের ভাবপুরুষ কাকে বলা হয়, দার্শনিক কাকে বলা হয়, আত্মা কাকে বলা হয়? তাই ইয়ং ইটালি আন্দোলনের যে প্রাণপুরুষ জোসেফ মাসিনিকে আমরা বলছি এই ইতালি ঐক্য আন্দোলনের ভাবপুরুষ, দার্শনিক এবং আত্মা। এটা একটু মনে রেখে দিতে পারে। ইতালি ঐক্য আন্দোলনের মস্তিষ্ক কিন্তু ক্যাভুর, আর আত্মা বলা হচ্ছে মাসিনিকে। ইয়ং ইটালি দল কে গঠন করে? ইয়ং ইউরোপ করে মাসিনিকে আত্মা, ভাবপুরুষ, দার্শনিক বলা হয়। কিন্তু ইতালি ঐক্য আন্দোলনের মস্তিষ্ককে বলা হয়, উত্তর হবে ক্যাভুর। এই টার্মগুলো কিন্তু অবশ্যই খেয়াল করে যাবে। ইয়ং ইটালি পরিচয় বলে ক্যাভুরে আসার আগে কানেক্টিং দিয়ে দিয়েছি, ইয়ং ইটালি পরে লাল কোর্তা দিয়ে দিয়েছি, লাল কোর্তা দল। তাহলে ইয়ং ইটালি ইয়ং ইউরোপ বলে এসেছি। এবার লাল কোর্তা বাহিনী কে গ্রহণ করেছিল? একদম গ্যারিবল্ডি উত্তর নিয়ে নিয়েছি আমি, কোনো ভয় নেই। এবং 1854 সাল বলে দিয়েছি আমেরিকাতে গড়ে উঠেছিল, সান ফ্রান্সিসকো শহরে আমেরিকাতে গড়ে উঠেছিল। সে লাল কোর্তা দল তৈরি করলো গ্যারিবল্ডি 1854 তৈরি করেছিল। এরা লাল কোর্তা, লাল পোশাক পরতো বলে রেড শার্ট দলও বলা হতো, মনে রাখবে এটা। এবং দুঃসাহসিক সেনাপতি ছিল গ্যারিবল্ডি। এবং গ্যারিবল্ডি যখন দক্ষিণ আমেরিকাতে ছিলেন, মনে রাখবে এটা, তখনই তিনি শপথ নিয়েছিলেন ইতালি ইউনিফিকেশন তা করতেই হবে, তা যা করতে হবে। এবং এটা পরীক্ষা একটা দিয়েছে, দেখবে গ্যারিবল্ডি প্রথম জীবনে পেশায় কি ছিলেন? নাবিক। এই নামটা একটু মনে রেখে দিবে, খুব কাজে লাগতে পারে। যেটা বলেছিলাম, ইতালি ঐক্য আন্দোলনের প্রাণপুরুষ দার্শনিক কাকে বলা হয়? মাসিনি। ইতালি ঐক্য আন্দোলনের মস্তিষ্ক কাকে বলা হয়? খুব ভালো প্রশ্ন। এই টার্মগুলো না কঠিন প্রশ্ন কিছুই না, একটু খুঁটিয়ে পড়তে হবে। মাসিনি, ক্যাভুর, গ্যারিবল্ডি কোনটি নয়, মস্তিষ্ক উত্তর নিয়েছি আমি কিন্তু ক্যাভুর, মনে রাখবে এটা। নেক্সট, ইল রিসর্জিমেন্টো পত্রিকা চালু করেছিল, কাকেও বলতে হবে না, ও সকলেই জানো। তাহলে অ্যাসোসিয়েশন এগ্রেরিয়া 1842 এবং 1847 ইল রিসর্জিমেন্টো, এই দুটো কাজই কিন্তু করেছিল ক্যাভুর। তাহলে ইল রিসর্জিমেন্টো পত্রিকা কে নিয়েছিল? উত্তর অবশ্যই ক্যাভুর। 1847 একদম তিনি পত্রিকা চালু করলো, ইংলিশ বানানটা দিয়েছি, ইংলিশগুলো কিন্তু খেয়াল করবে। আর তিনি 1842 সালে তৈরি করলো একটা সংস্থা যার নাম অ্যাসোসিয়েশন এগ্রেরিয়া। তাহলে আবারও বলবো, তাহলে ইল রিসর্জিমেন্টো পত্রিকা কে চালু করলো? ক্যাভুর 1847-এ। আর 1842 সালে তিনি একটি সংস্থা করে, যে সংস্থা বা সমিতির নাম অ্যাসোসিয়েশন এগ্রেরিয়া, মনে রাখবে এটা। খুব ভালো করে দুটো সংস্থা পরীক্ষায় দিয়ে দিতে পারে। নেক্সট, কলম্বিয়ার্সের গোপন চুক্তি। কলম্বিয়ার্স একটা স্থান, জায়গা ফ্রান্সের তৃতীয় নেপোলিয়ন ক্যাভুর করেছিল। এখানে কিন্তু বলে দিই, এই তৃতীয় নেপোলিয়ন, এটি একটু মিস্টেক হয়েছে, এইটা উত্তর নাও। ক্যাভুর এবং তৃতীয় নেপোলিয়ন, এই তৃতীয় নেপোলিয়ন 1859 সালে 11 জুলাই তারিখে আমরা দেখছি গোপনে ভিল্লা ফ্রাঙ্কার সন্ধি করছে অস্ট্রিয়ার সঙ্গে। যখন অস্ট্রিয়ার সঙ্গে নেপোলিয়ন সন্ধিটা করলেন, যার নাম ভিল্লা ফ্রাঙ্কার সন্ধি, এতে খুব আশাহত হয়ে যায় ক্যাভুর। তাহলে আবারও বলবো, কলম্বিয়ার্সের চুক্তি, কলম্বিয়ার্স একটা স্থানের নাম, যে কলম্বিয়ার্সের জায়গাটা হচ্ছে ফ্রান্সে অবস্থিত, মনে রাখবে। যেমন নেপোলিয়ন ফন্টেনব্লু ডিগ্রি করে এলবা দ্বীপে নির্বাসিত হন। ফন্টেনব্লু জায়গাটা কোথায় প্রশ্ন করেছিল, তো মনে রাখবে সুইজারল্যান্ডের ফন্টেনব্লু। সুইজারল্যান্ডে ওয়াটারলুর প্রান্তরে হেরেছিল নেপোলিয়ন বোনাপার্ট, সুইজারল্যান্ডে, মনে রাখবে, আমরা জানি। তো আমাদের এই ফ্রান্সের কলম্বিয়ার্স নামটা মনে রাখবে। তো ফ্রান্সের কলম্বিয়ার্স নামক স্থানে গোপন চুক্তি করলো ক্যাভুর এবং তৃতীয় নেপোলিয়ন, নামটা একটু মনে রাখবে তোমরা। কিন্তু এই সন্ধি দীর্ঘস্থায়ী হয়নি। 1859 পরের বছরে 11 জুলাই তারিখে কিন্তু আমরা জানি আমাদের নেপোলিয়ন আবার গোপনে অস্ট্রিয়ার সঙ্গে, নামটা হচ্ছে প্রথম ফ্রান্সিস। কি নাম? প্রথম ফ্রান্সিস, এটা কিন্তু তাই জায়গাগুলোর নাম। তাহলে ফন্টেনব্লু বেলজিয়াম, সুইজারল্যান্ড বেলজিয়ামের ওয়াটারলুতে হেরেছিল, আর বেলজিয়ামেরই হচ্ছে ফন্টেনব্লু। এটা ধরেছিল যে নেপোলিয়ন বোনাপার্ট এলবা দ্বীপে নির্বাসিত হয় ফন্টেনব্লু ডিগ্রি করার পরে। তো ফন্টেনব্লু স্থানটা কোথায়?
এমন শক্তি সমবায়ের 5টি যে বৈঠক হয়েছিল স্থানগুলো কোথায় ধরছে, কিন্তু আপনারা একটু খুঁটিয়ে সাধারণ শুধু এমসিকিউ প্র্যাকটিস করে চলে যাবেন না, প্র্যাকটিস করবেন, বই পড়বেন, ব্রেনটা কিন্তু দুর্দান্ত রাখবেন, প্রশ্ন ঘুরাবে, কনসেপ্ট দেবে, অপরকে হারাতে হবে। সকলেই আমরা কলেজে একসঙ্গে পড়েছি, সকলেই ইউনিভার্সিটি পড়েছি, আমরা একসঙ্গে বিএড করতে গিয়ে সবাই একসঙ্গে হলে পরীক্ষায় যাবে, কিন্তু আবারও বলছি তোমার কাছের বন্ধু বান্ধবী তোমাকে পরাজিত করার জন্য বদ্ধপরিকর। যারা বলছে পরীক্ষা হবে না, যারা বলছে প্রশ্ন হতে কঠিন হবে না, তারা কিন্তু ভালো পড়ছে তোমার থেকে, তোমাকে লেলিয়ে দিচ্ছে, তুমি কম পড়ো, তুমি ছিটকে যাও, কম্পিটিশন কমিয়ে দাও। সাবধান, কিন্তু আপনি আমরা জায়গাটা একদম পড়াশোনার মধ্য দিয়ে বুঝে নেবেন। তো মনে রাখবেন, তাহলে ফন্টেনব্লু বেলজিয়ামে বললাম, কলম্বিয়াস কোথায় বললাম? ফ্রান্সে। আর ইয়ং ইটালি কোথায় বললাম? ফ্রান্সে। ইয়ং ইউরোপ কোথায় বললাম? সুইজারল্যান্ডে। লালকোর্তা কোথায় বললাম? আমেরিকায়। পুরো মাথায় গেঁথে নেবেন একদম পুরো। যাক, তাহলে ফ্রান্সের কলম্বিয়ার স্থানে আমি নামগুলো বলে এসেছি। পড়াশোনার তৃতীয় নেপোলিয়ন, এখানে তৃতীয় নেপোলিয়ন ঠিকই করা আছে, তৃতীয় নেপোলিয়ন এবং পিডমন্ট সার্ডিনিয়ার প্রধানমন্ত্রী ক্যাভুরের মধ্যে হয়েছিল, যেটার নাম আমরা কলম্বিয়ার চুক্তি বলছি। আর পরের বছর 1859 হয়েছিল ভিল্লা ফ্রাঙ্কার সন্ধি, 11 জুলাই, অস্ট্রিয়ার সঙ্গে নেপোলিয়ন, এতে মর্মাহত হলো ক্যাভুর। খুবই খারাপ চোখে দেখেছিল তৃতীয় নেপোলিয়নকে, সেটা পরে আমি একদিন ভিডিও রাখবো। কলম্বের সন্ধির শর্তগুলো কি ছিল গো, একটু দেখে নেওয়া যাক। তোমরা সবাই জানো যে আল্পস থেকে আড্রিয়াটিক সাগর পর্যন্ত পুরো অস্ট্রিয়া থেকে বঞ্চিত ছিল, তাড়িয়ে দিয়ে অস্ট্রিয়া থেকে মুক্ত করে নেওয়া হয়। অস্ট্রিয়া থেকে অনেকটা অঞ্চল কেড়ে নেওয়া হয় আল্পস থেকে আড্রিয়াটিক। অর্থাৎ আমরা কলম্বিয়ার চুক্তি দেখবো যে অস্ট্রিয়ার একদম যে আধিপত্য সেটাকে খর্ব করা হয়, কেড়ে নেওয়া হয়। অস্ট্রিয়া কিন্তু কেড়ে নেওয়া হলো তাই নয়, অস্ট্রিয়ার অধীনে দীর্ঘদিনের থাকা লম্বার্ডি ভেনেশিয়া প্রদেশ দুটো কেড়ে নেওয়া হয়। পোপের রাজ্য একাংশ পিডমন্টের সাথে যুক্ত করে দেওয়া হয়। বিনিময়ে ফ্রান্স সাভোইনিস লাভ করেছিল। অ্যাকচুয়ালি অনেকটা ফ্রান্স লাভবান হয়, অনেকাংশ সবচেয়ে লাভবান হয়েছিল কিন্তু ক্যাভুর বা অস্ট্রিয়া থেকে বিতাড়িত হয়ে কে আমাদের ইতালির লাভটা বেশি করেছিল, এবং পোপের রাজ্যের সঙ্গে পিডমন্টকে যুক্ত করে একটু বৃহৎ করে দেয় পোপের রাজ্যকে। অতএব অস্ট্রিয়ার অধীনতা কিন্তু কমে যাচ্ছে, ইতালি এবং নামটা না বললেই নয় ফ্রান্স, এদের কিন্তু আধিপত্য বাড়ছে। তাহলে ইতালি ফ্রান্স লাভবান হবে অনেকটাই, অস্ট্রিয়ার কিন্তু অনেকটা ক্ষতি হয়ে যাবে বা অঞ্চলটা হাতছাড়া হয়ে যাবে। রোমকে পোপের অবশিষ্ট রাজ্য হস্তক্ষেপ হবে না, সেটাও বলে দেওয়া হলো। পারমা, টাস্কিনি, মোডেনা এই সমস্ত অঞ্চলগুলো পৃথক রাজ্য গঠন অধিকার পেয়েছিল, যেগুলো ভিয়েনা কংগ্রেসে হস্তক্ষেপ করে নেওয়া হয়, কেড়ে নেওয়া হয়েছিল। দক্ষিণ নেপলস রাজ্যের কোনো পরিবর্তন করা হয়নি কলম্বিয়ার চুক্তিতে। ফ্রান্স এবং সার্ডিনিয়ার মধ্যে চুক্তি হলো ক্যাভুরের সঙ্গে তৃতীয় নেপোলিয়নের কলম্বিয়ার্সে, সেখানে বলা হলো চুক্তি সন্ধি সবই হলো, একটু আত্মীয়তার বন্ধন হোক। কি হলো জানো? রাজা ভিক্টর ইমানুয়েলের কন্যার সাথে তৃতীয় নেপোলিয়নের জ্ঞাতি ভাই জেরোম বোনাপার্টের বিবাহ দিয়ে সেই কলম্বিয়ার চুক্তিকে আরো কংক্রিট, আরো সুদৃঢ়, মজবুত করা হয়। আজকে এই পর্যন্ত রইল ইউনিফিকেশন ইটালি। কেমন লাগছে জানাবে। তোমাদের জন্য মক টেস্ট চলছে 3টে করে প্রতিদিন, আপনারা যোগাযোগ করুন, আমি নিচে দেখিয়ে দিচ্ছি ভালো করে। মক টেস্টটা তোমাদের আরো দেখো ভালো করে, 3টি করে মক টেস্ট প্রতিদিন চলছে। দিতে চান বিশ্বাস করে আসুন, উপকার পাবেন নিঃসন্দেহে। প্র্যাকটিস করতে হবে, ওই মার্কশিট আমরা দিন। এই দুটো বই আমি আগেও দেখিয়েছি, এখনো দেখিয়ে যাচ্ছে। এই বইগুলো অবশ্যই, এই বইটা আপনি পাখির চোখ করুন। আমি আবারও বলে যাচ্ছি, গভর্নমেন্ট প্রশ্নগুলো আমার প্রশ্ন নয়, 8,500 প্রশ্ন রয়েছে গভর্নমেন্ট, 130টা প্র্যাকটিস সেট 565 টাকায় পেয়ে যাবেন আপনি। এটা অবশ্যই ফলো করবেন। আর এই ইউরোপ বইটা ব্যাখ্যা সহজা দেওয়ার বইটা পড়বেন, কিন্তু না পড়লে কিন্তু হবে না। প্রশ্ন, অপশন এবং কি বলে যাচ্ছে পড়ুন, প্রচুর ইনফরমেটিভ বই আমি বলে যাচ্ছি। আর তোমাদের জন্য স্পেশাল ক্লাস চলছে অনলাইনে, অফলাইনে। যারা ভালো টেক্সট বই খুঁজছে ইন্ডিয়ান হিস্ট্রি, ডাব্লিউসির জন্য দেখিয়ে দিয়েছি। নেটসেটের জন্য নেটের সাথে বিজ্ঞপ্তি আসছে রিসেন্ট, এই বইটা আমি আবার স্ক্রিনে ফেলে দিয়েছি। যে বইটার গুরুত্ব আমি ভালো করে বলে দিই, একটু নিচে নামালে তোমরা দেখতে পাবে। 3000 ওয়ান লাইনার, 130টি প্র্যাকটিস সেট, 8500 কেন্দ্র রাজ্যের প্রশ্ন ওই বইটার মধ্যে রয়েছে, এবং চ্যাপ্টার প্রচুর এমসিকিউ। আমি আবারও বলছি, ওটা রেখে দিবেন আপনারা, শুধু চাকরির জন্য নয়, পরীক্ষা দেওয়ার জন্য নয়, আপনাদের প্রচুর হেল্প করবে কিন্তু এই বইটা। আপনারা এবারে কিনে পড়াশোনা করুন। আজকের ভিডিও কেমন লাগলো ইউনিফিকেশন ইটালি আমাকে কিন্তু জানাবে। তো কলম্বিয়ার্স, ভিল্লা ফ্রাঙ্ক, ইয়ং ইটালি, ইয়ং ইউরোপ, কার্বোনারি, গুয়েলফি, অ্যাডেলফি, লালকোর্তা দল খুব ভালো করে আপনারা পড়বেন। প্রশ্ন এখান থেকে থাকার সম্ভাবনা কিন্তু প্রবল, শুধু নয় প্রবলতর। বাই।